বিকেল গড়িয়ে এলেও সূর্যি মামা পশ্চিম আকাশে তখনও ঢলে পড়েনি। পাখিরা ধীরে ধীরে তাদের বাসায় ফিরছে। দূরের মাঠে খেলায় মত্ত কচি কাঁচার দল। এসব দেখতে দেখতে সোম এগোতে লাগলো গ্রামের মেঠো পথ ধরে। তার পরনে একটা আধময়লা পাঞ্জাবি, মাথায় অগোছালো সাদা কালো উস্কো খুস্কো চুল আর গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। একসময় সে ছিল এই মদনপুর গ্রামেরই একজন, কিন্তু আজ সে একজন জেল ফেরত আসামি। 14 বছর আগের সেই রাতের একটা ঘটনা পাল্টে দিয়েছিল তার জীবন। চলতে চলতে গ্রামের চারপাশটা দেখে বিড়বিড় করে সে নিজের মনেই বলে উঠল, সত্যি বিগত বছরগুলোতে কত পাল্টে গেছে গ্রামটা। ওই তো ওখানে কয়েকটা লোক বসে আছে। ওরা কি আমার চাঁদনির কথা জানে? কেউ না কেউ নিশ্চয়ই জানবে, গিয়েই দেখি। এই এই বলি, ওই লোকটাকে দেখেছিস? এই অনেকক্ষণ ধরে কিন্তু এখানে ঘুরঘুর করছে। আরে তুই ছাড়ো তো, দেখে তো পাগল বলেই মনে হচ্ছে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে হয়তো এখানে এসে পৌঁছেছে। চল আমরা বরং একটু দেখে আসি। আরে না না, কি দরকার, বাদ দাও তো। ও নিজের মতো যা করছে করতে দাও না। আর তাছাড়া চাটাও তো এখনো শেষ হয়নি, ছাড়ো তো। ওই লোকটাই তো আমাদের দিকেই আসছে রে। এ আসুক আসুক, দেখা যাক না কি বলে। ও ভাইয়া, ও ভাইয়া, কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ হ্যাঁ, খুঁজছি তো। মানে তোমরা কেউ চাঁদনিকে দেখেছো? হ্যাঁ, কে চাঁদনি? আরে চাঁদনি, ও তো এই গ্রামেই থাকতো। এই গ্রামেই থাকতো? হতেই পারে না। আমার তো মনে হচ্ছে তোমার মাথায় গন্ডগোল আছে, তাই ভুলভাল বকছো। যাও যাও, এখান থেকে যাও, আর মাথা খারাপ করো না। হ্যাঁ না গো, আমি সত্যি বলছি, তোমরা আমার কথা বিশ্বাস করো। চাঁদনি এই গ্রামেই থাকতো। ওর বাবা এই গ্রামের মন্দিরে পুজো করতো। আচ্ছা, আগে নিজের নামটা বলো তো একটু। আমার নাম সোম। কি সোম? তুই তুই কি হাল হয়েছে তোর? হ্যাঁ রে, কবে ছাড়া পেলি তুই জেল থেকে? হ্যাঁ, গতকাল রাত্রে। পুরোহিতকে খুন করে পালাতে গিয়ে ধরা পড়েছিলি, সে সবাই জানে। এখন ছাড়া পেয়ে আবার ন্যাকামি করছিস। তোমরা বিশ্বাস করো, আমি সত্যি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছিল। ফাঁসানো হয়েছে? ন্যাকামি করে জায়গা পাস না। একদম ঠিক বলেছ। এত বছর জেলে কাটিয়ে ও একটুও শোধরায়নি। এই সবাই মিলে মারো ওকে, মারো। গ্রামবাসীদের একজন এগিয়ে এসে সোমকে ধাক্কা দিতেই সে মাটিতে পড়ে যেতেই উত্তেজিত গ্রামবাসীর একের পর এক কিল, চড়, ঘুষি পড়তে লাগলো সোমের উপর। সবাই ছেড়ে দে, বেশি মারলে আবার মরে যাবে যত সব। চারিদিক ছেয়ে গেছে নিকষ কালো অন্ধকারে। আকাশ জুড়ে তারাদের সমাবেশ। বটগাছের তলায় পড়ে রয়েছে সোমের অর্ধমৃত দেহ। তার মুখ দিয়ে বেরিয়ে আসছে অস্পষ্ট গোঙানির শব্দ। তার মুখ ও শরীর জুড়ে ধুলোর ছোপ। এমন সময় হঠাৎ একটি অস্পষ্ট একজোড়া পায়ের শব্দ শুনতে পেয়ে অসহনীয় যন্ত্রণা উপেক্ষা করে উঠে বসার চেষ্টা করে সে। আবছা অন্ধকারে সোম দেখে তার কাছে এসে বসে একটি ছেলে। শুনছ? তুমি ঠিক আছো তো? এই নাও, এই এই জলটা খাও। হ্যাঁ, ধরো ধরো, আর সাথে কয়েকটা রুটিও রয়েছে। হ্যাঁ, তো তুমি কে? আমি আমি রতন, এই গ্রামেই থাকি। তোমাকে এভাবে পড়ে থাকতে দেখে আমার বড্ড খারাপ লাগলো। মানে, আচ্ছা, তুমি কি আগে এখানেই থাকতে? এককালে ছিলাম, এখন আর কিছু নেই। আচ্ছা, গ্রামের লোকেরা তোমার উপর এত রেগে কেন? তারা বলছিল যে তুমি নাকি পুরোহিতকে খুন করেছিলে। খুন? সবাই তাই বলে, কিন্তু আমি কিছু করিনি রতন। আমাকে ফাঁসানো হয়েছে। ফাঁসিয়ে দেওয়া হয়েছিল? কিন্তু কিন্তু কেন? সে আমি জানি না, সত্যি জানি না। তারা কেন কেন এই মিথ্যে খুনের দায় আমার কাঁধে চাপিয়ে দিল, আমি সত্যি জানি না। ব্যাপারটা কি একটু খুলে বলবে? কি হবে সেসব কথা শুনে? আহা, বলোই না। তার আগে এই খাবারটা একটু খেয়ে নাও।
বলো না, বলো না ব্যাপারটা আসলে কি হয়েছিল। এই গ্রামেই আমার জন্ম। আমার জন্মের অল্প কয়েক বছরের মধ্যেই মা বাবা দুজনেই মারা যান। এই গ্রামের আর 5টা সাধারণ ছেলে মেয়ের মতন আমার শৈশব থেকে যৌবন পুরোটাই এই গ্রামেই কেটেছে। শত কষ্টেও কোনোদিন এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা আমি ভাবিনি। তাহলে মা বাবাকে হারিয়ে একা হয়ে পড়েছিলাম বটে, কিন্তু ওই কথায় বলে না যে ঈশ্বর প্রত্যেকের জীবনে কাউকে না কাউকে পাঠায় জীবনের শূন্যস্থান পূরণ করতে। চাঁদনিও ছিল আমার জীবনে ঠিক তেমনই, আমার ছোট্টবেলার খেলার সাথী। চাঁদনি? ও এই গ্রামেরই পুরোহিতের মেয়ে ছিল। ওর জন্মের সময় ওর মা মারা গিয়েছিল। চাঁদনি আমাকে সবসময় বলতো, আমি মাকে পাইনি ঠিকই, কিন্তু প্রতি জন্মদিনে মা আমার কাছে আসে। জন্মদিনে আসে মানে? বলতো প্রতিবার জন্মদিনে ঠিক একটা সাদা কাক এসে গাছের ডালে বসে, কিছুক্ষণ থাকে, তারপর উড়ে যায়। ও বিশ্বাস করতো ওই কাকটা নাকি ওর মা। আমি তো হেসেই উড়িয়ে দিতাম, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, ওর জন্মদিন ছাড়া আমরা কেউই ওই সাদা কাকটাকে কখনো দেখিনি। তাই নাকি? তারপর সময়ের সাথে সাথে আমরাও বড় হলাম। বন্ধুত্ব কবে প্রেমে পরিণত হলো আমরা টেরও পেলাম না। পুরোহিত কাকুও আমাকে নিজের ছেলের মতোই দেখতেন। সবকিছু বেশ ভালোই চলছিল। আমরা ঠিক করি বিয়ে করার, কিন্তু আমাদের কপালে বোধহয় এত সুখ লেখা ছিল না। কেন? তারপর কি হলো? আমাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ালো। সোম আর চাঁদনি নদীর তীরে বসে আছে। চাঁদনি মাথা রেখে আছে সোমের কাঁধে। দুজনেই নিঃশব্দে সূর্যাস্ত দেখছে। দূরে অন্য প্রান্তে আড়ালে দাঁড়িয়ে বিশ্বম্ভর ক্ষুধার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। তার মুঠো ক্রমশ শক্ত হচ্ছে। না না না, এটা কিছুতেই হতে পারে না। এটা আমি মেনে নেব না। চাঁদনিকে আমি ভালোবাসি। চাঁদনি শুধু আমার। কি হচ্ছেটা কি এসব? হ্যাঁ, ঘরের মধ্যে ভাঙচুর করছো কেন? বাবা, আমি সব নিজের চোখে দেখেছি। নদীর ধারে চাঁদনি সোমের কাঁধে মাথা রেখে ওরা একে অপরকে ভালোবাসে। তাই নাকি? এই জন্য তোমার এত রাগ? তুমি বুঝতে পারছো না বাবা, আমি চাঁদনিকে ছাড়া বাঁচতে পারবো না। ও শুধু আমার, শুধুই আমার। শান্ত হও বিশু, এটা মাথা গরম করার সময় নয়। আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আর সবচেয়ে বড় কথা, চাঁদনি আমাদের জাতের মেয়ে, পুরোহিত ব্রাহ্মণ মানুষ, আমরাও তাই। আমি নিজে যাব, গিয়ে বিয়ের প্রস্তাব দেব। সত্যি বাবা? তুমি সত্যি বলছো? তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা আমি করব, সোমের নয়। আমিও চাই চাঁদনি আমাদের ঘরের বউ হয়ে আসুক। কিন্তু সে জানতো না এই সিদ্ধান্তই হয়তো সম্পূর্ণরূপে বদলে দেবে 3টি জীবনের গতিপথকে। প্রণাম পুরোহিত মশাই। আসলে একটা দরকারি কথা আপনার সাথে আলোচনা করতে এলাম আর কি। হ্যাঁ বেশ, তো তা বলুন কি ব্যাপার? আমার ছেলে বিশ্বম্ভরের জন্য একটি প্রস্তাব এনেছি। আমি চাই যে আপনার কন্যা চাঁদনিকে আমার ছেলের ঘরের বৌমা করে নিয়ে যেতে। চাঁদনি আর বিশ্বম্ভর? হ্যাঁ, আমরা দুজনেই যাতে ব্রাহ্মণ, সমাজ শাস্ত্র সব দিক থেকেই এই সম্পর্ক শুদ্ধ, গৌরবজনক ও মানানসই। আমার মনে হয় না চাঁদনির জন্য আমার বিশুর চেয়ে উপযুক্ত পাত্র কেউ হবে বলে। হ্যাঁ পুরোহিত মশাই, আমি চাঁদনিকে জীবন সঙ্গিনী হিসেবে চাই। আমি প্রতিজ্ঞা করছি ওকে সর্বদা সম্মান আর ভালোবাসা দেব। পুরোহিতের চোখে এক মুহূর্তের জন্য কাঁপন ধরলেও মুখে প্রকাশ পেল সমাধানের প্রশান্তি। তিনি হয়তো ভাবলেন মোড়ল সমাজে প্রভাবশালী মানুষ, তার পরিবারে চাঁদনি গেলে মেয়ের ভবিষ্যৎ অন্তত স্থিতিশীল হবে। আমি তো কোনো আপত্তি দেখছি না। যদি চাঁদনিও রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। বাহ বাহ বাহ, তাহলে আমি সামনের মাসে একটা ভালো দিন দেখে ওদের 4 হাত এক করে দিতে চাই। আপনি একদম চিন্তা করবেন না, বিয়ের সমস্ত দায়িত্ব আমার। বাবা,
আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। আমি সোমকে ভালোবাসি, আর তার সঙ্গেই আমার জীবন কাটাতে চাই। চাঁদনি, তুই বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না যে সোম ব্রাহ্মণ নয়? সমাজ এই বিয়ে মেনে নেবে না। তাছাড়া সে তো অনাথ, তার কোনো পরিবার পরিজনও নেই। তুই কি ভেবে দেখেছিস এই সম্পর্কে কত বাধা আসতে পারে? বাবা, সমাজ কি বলবে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমরা একে অপরকে ভালোবাসি, বিশ্বাস করি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সোম মানুষ হিসেবে খারাপ নয়, সেটা আমিও জানি। আমিও তাকে পছন্দ করি, কিন্তু সমাজ, রীতিনীতি এসব বলে একটা কথাও তো রয়েছে নাকি? হ্যাঁ, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার মতামত। সমাজ কি বলছে তা নিয়ে আমি ভাবি না বাবা। না না না, তা বললে তো হয় না মা। সমাজে থাকতে গেলে কিছু নিয়ম কানুন তো মেনে চলতেই হবে। বাবা, এই জীবনে সোমকে ছাড়া অন্য কাউকে আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তুমি জোর করে আমার বিয়ে দিতে চাইলে হয়তো আমার শরীরটা সেখানে যাবে, আমার মন জুড়ে কিন্তু শুধুই সোম বিরাজ করছে। পুরোহিত বুঝলেন কঠোর সমাজের শিকল ভেঙেও তার মেয়ের মুখে আজ অদম্য ভালোবাসার ডাক, যে ভালোবাসা হয়তো ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। ঠিক আছে, যদি তুই খুশি থাকিস সোমের সাথে, তবে আমিও রাজি। ভগবান জানেন আমি সব সময় শুধু তোর আনন্দটাই চাই। আমি জানি তুমি আমার পাশে আছো, আমার আর কোনো ভয় নেই। সেদিন রাতে পুরোহিতের মনের দ্বন্দ্ব যদিও রয়ে গেল, তবু সমাজের ভয়কে ছাপিয়ে গিয়ে জয়ী হলো মেয়ের ভালোবাসা। সোম, বাবা রাজি হয়েছেন, তিনি আমাদের বিয়েতে মত দিয়েছেন, আর কোনো বাধা নেই আমাদের সামনে। অবশেষে সব বিপদের কালো মেঘ কেটে গেল চাঁদনি। এখন থেকে তুমি শুধুই আমার। হ্যাঁ সোম, এবার আমরা সত্যি একসাথে হয়ে যাব। দুজনের এই মিলনক্ষণের সাক্ষী হলো দূরে লুকিয়ে থাকা বিশ্বম্ভর। তার চোখের সামনে ভেঙে চুরমার হয়ে গেল সমস্ত আশা। ছি পুরোহিত মশাই, ছি! আমার সাথে নিজের মেয়ের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে। বিশ্বম্বর, আমি তোমাকে কোনো প্রতিশ্রুতি দিইনি। প্রতিশ্রুতি দেননি মানেটা কি? আমার সাথে বিয়ের পাকা কথা বলে ওই অনাথ সোমের সাথে ঢলাঢলি করতে পাঠিয়ে দিয়েছেন। আমার মেয়ে যেখানে খুশি, আমিও সেখানে খুশি। আর ইচ্ছের বিরুদ্ধে আমি তাকে কিছু দিয়ে বেঁধে রাখতে পারি না। চাঁদনি সোমকে ভালোবাসে, তাই আমি তাদের সম্পর্ক মেনে নিয়েছি। তাহলে আমার ভালোবাসার কোনো মূল্যই নেই। আমার কাছে সবচেয়ে দামি হলো আমার মেয়ের সুখ। ওই সোমের মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? ওর থেকে আপনার মেয়েকে আমি বেশি সুখ দেব, সেটা শারীরিক আর বাহ্যিক দুই। মুখ সামলে কথা বলো বিশ্বম্বর। আপনার 7 পুরুষের কপাল ভালো আমি চাঁদনিকে বিয়ে করতে চেয়েছি, না হলে ওর মতো মেয়েদের খেয়ে ছেড়ে দেই। বিশ্বম্বর, কাজটা আপনি মোটেও ভালো করলেন না। বিশ্বম্বর, বিশ্বম্ভরের অন্ধ প্রেমের আগুন নিভল একজন পিতার রক্তে। রাত শেষ হতে তখনও ঢের বাকি। গ্রামের সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। সোমের জীবনে নামিয়ে আনলো অন্ধকার এক দুঃস্বপ্ন। হঠাৎ দরজায় টোকা পড়ার শব্দে ঘুম ভেঙে গেল সোমের। বিছানা ছেড়ে দরজা খুলতেই চমকে উঠল সে। দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে রয়েছে হাবিলদার সহ থানার বড়বাবু, আর তাদের সাথে বেশ কিছু গ্রামবাসী আর বিশ্বম্ভর নিজে। আমরা তোমার ঘরের একটু তল্লাশি নিতে চাই। কেন? আমি কি করেছি? কি করেছিস একটু পরেই সব বোঝা যাবে।
পেয়েছি। কি ভেবেছিলি খুন করে নিশ্চিন্তে নিজের ঘরে নাক ডেকে ঘুমোবি? সেটা হবে না। খুন? খুন? আমি কাউকে খুন করিনি। চুপ! সত্যিটা নিজেই স্বীকার করবি, না হলে সত্যি বের করার আরো অন্য উপায় আমার জানা আছে। আপনি যাই বলুন, আমি একই কথা বলবো, আমি কাউকে খুন করিনি। বুঝতে পারছি, এমনি এমনি মুখ তুই খুলবি না। থানায় নিয়ে গিয়ে আচ্ছা করে ধোলাই দিলে তারপরে তুই সব বলবি। না 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 না, আমি কিচ্ছু জানি না। এই অস্ত্র আমার নয়, আমাকে ফাঁসানো হয়েছে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন আমাকে। আরে এ তো খুনি রে, হ্যাঁ এ তো খুনি। এই পুরোহিতকে মেরে আবার নির্দোষ সাজছে। আমি খুনি নই, আমি খুনি নই, আমি নির্দোষ, আমি নির্দোষ। বিচার শুরু হলেও সাক্ষ্য প্রমাণ সবই গেল সোমের বিরুদ্ধে। সত্যের হয়ে লড়াই করতে এগিয়ে এলো না কেউ। আসামি সোমকে পুরোহিত বনমালী গাঙ্গুলিকে খুন করার অপরাধে দোষী সাব্যস্ত করা হলো ও তাকে 14 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আচ্ছা, তোমার কি মনে হয় চাঁদনি অন্য কোথাও বিয়ে করে চলে গেছে, নইলে গ্রাম ছেড়ে চলে গেছে, নাকি নাকি অন্য আরো কিছু? না না, আমি নিশ্চিত চাঁদনি বিয়ে করেনি। কারণ সে যেখানেই থাকুক অন্তত একবার তো আমার কাছে আসতো, কিন্তু 14 বছরে একদিনও সে আসেনি। এটা অন্য কিছু, এর পিছনে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র আছে। আমারও তাই মনে হচ্ছে। যাই হোক, অনেক রাত হয়েছে। চারিদিকে বিরাজ করছে নিঝুম রাতের নিস্তব্ধতা। সোম তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। দূরে পেঁচার ডাক আর হাওয়ায় পাতার শব্দ মিলিয়ে তৈরি করছে অদ্ভুত এক পরিবেশ। হঠাৎ অচেনা মেয়ের কণ্ঠস্বর মৃদু ভেসে আসে। এতদিন পর মনে পড়ল আমার কথা। সোম, তোমার সাথে যে অনেক কথা বাকি রয়েছে এখনো। কে? চাঁদনি, তুমি তুমি সেই ছায়ামূর্তি কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে উঠতে শুরু করে। একবারও পিছনে না তাকিয়ে সে জঙ্গলের ভেতর চলে যায়, যেন বটগাছের তলায় ঘুম ভাঙিয়েই মিলিয়ে গেল এক হারানো ছায়া। সোম টলতে টলতে মেয়েটির পেছনে পা বাড়ায়। তার অসার শরীর সাথ দিচ্ছে না, তবু চোখ ঠেসে হাঁটছে আলো ছায়ার অচেনা অরণ্যের দিকে। আবছাভাবে ভেসে আসছে ঘুঙুরের টুংটাং আওয়াজ। রাতের আঁধারে চাঁদনির ছায়ার মতোই ভেসে চলে গেল সে, আর সোমকেও অজান্তে টেনে নিল সেই অমোঘ রহস্যের পথে। এই যে শুনছো, এইভাবেই জঙ্গলে পড়ে আছো কেন? ওঠো ওঠো। আমি 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 কিছুই মনে করতে পারছি না। কাল রাতে যে কি হলো, কেউ আমার নাম ধরে ডাকলো, তারপর আমি তার পিছু পিছু জঙ্গলে এলাম। আরে আমি তোমাকে কত খুঁজেছি তুমি জানো? প্রথমে ভাবলাম তুমি হয়তো, যাই হোক, জঙ্গলে আসার পর কি হলো তোমার? আমার কিছু মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, তারিখ কত? আজকে তো পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ? তাহলে আজকে তো চাঁদনির জন্মদিন। রাতের রহস্য ঘনীভূত হয়েছিল, কিন্তু ভোরের আলোয় তা যেন আরও ভয়াবহ রূপ নিয়ে ফিরে এলো। সাদা কাকটিকে দেখতেই সোমের মনে জেগে উঠল অদ্ভুত এক অস্থিরতা। রতন, তোমার বাড়িতে কি একটা কোদাল আছে? কোদাল? হঠাৎ করে কোদাল কেন? কিছু কথা মনে পড়ছে, কিন্তু সবটা পরিষ্কার নয়। তুমি একটু এনে দাও না রতন, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এবার বলো, আমি কোথায় খুঁড়বো? এই গাছের তলায়, এইখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে। মাটিটা একটু খুঁড়ে দেখো।
কিছুই তো নেই। তুমি ভুল ভাবছো হয়তো। না না না, আমি নিশ্চিত। আমাকে দাও, আমাকে দাও কোদালটা। আবার নাটক শুরু হলো। জেল থেকে বেরিয়েও শিক্ষা হলো না। মনে হয় খুনি লোকটা এবার গুপ্তধনের খোঁজ করছে। কিন্তু সোম কারোর কথা শোনে না। তার বুকে জমে থাকা, চেপে রাখা বছরের পর বছরের কষ্ট যেন প্রতিটা কোপে বেরিয়ে আসছে। আরে এটা তো মানুষের কঙ্কাল। না না, এ তো চাঁদনি, আমার চাঁদনি। তাহলে এতদিন ধরে সবাইকে ভুল পথে চালনা করা হয়েছে। আচ্ছা সবাই মনে করো তো, এই পুরোহিত খুন হওয়া ও সোমকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পর, মানে এই সেদিন রাত থেকেই তো চাঁদনিকে আমরা দেখিনি, তাই তো? হ্যাঁ, সেদিন বিশ্বম্ভরই তো আমাদের বলেছিল চাঁদনি নাকি মন্দিরে সোনাদানা নিয়ে পালিয়েছে। এখন বুঝতে পারছি সবই মিথ্যে গল্প বানানো। এতদিন আমরা বড় অন্যায় করেছি সোমের সাথে। এক বিশাল ষড়যন্ত্র রয়েছে এই ঘটনার পিছনে, আর সেই সত্য জানে শুধু বিশ্বম্ভর। গ্রামের মানুষদের চোখ থেকে ঝরে পড়ে এক যুগের বিশ্বাসঘাতকতার মুখোশ। সন্দেহের সমস্ত তীর ধীরে ধীরে ঘুরে যাচ্ছে একজনের দিকে, গ্রামের মোড়লের ছেলে বিশ্বম্ভর। এই চল তো, এই সবাই মিলে যাই বিশ্বম্ভরের বাড়ি, ওকেই জবাব দিতে হবে। এই চল চল চল, তাড়াতাড়ি চল। দীর্ঘ প্রতীক্ষার পরে গ্রামবাসীদের কণ্ঠে ধ্বনিত হল ন্যায়ের প্রথম জোরালো দাবি। ভিড় ধীরে ধীরে স্রোতের মতো এগোতে থাকে মোড়লের বাড়ির দিকে। এ কি, এই সময় তোমরা এখানে? হ্যাঁ, আমরা এখানে। এই কে তুমি? তোমাকে তো আগে কোনোদিন এই গায়ে দেখিনি আমি। এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি? আমি সেই সোম যাকে মিথ্যে খুনের ঘটনায় ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিলিস তুই। না না না, এ অসম্ভব। বলো বিশ্বম্ভর, তুমি তাহলে এতদিন আমাদের সঙ্গে কেন প্রতারণা করেছ? মানে এসব কি বলছো তোমরা? দেখো, বেশি সাধু সাজার চেষ্টা করে কোনো লাভ নেই, তুমি ধরা পড়ে গেছো। তোমরা সবাই এক্ষুনি আমার ঘর থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু ফল খুব খারাপ হবে। এই, তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ, আগুনকে কখনো ছাই চাপা দিয়ে রাখা যায় না। একদিন না একদিন ঠিক সেটা বেরিয়ে পড়ে। এই তো মায়ের মুকুট, যেটা চুরি গিয়েছিল। হ্যাঁ বিশ্বম্ভর, তোমার কাছে কি করে এলো এটা? কি হলো? চুপ করে না থেকে উত্তর দাও, তাড়াতাড়ি বলো। উত্তর যখন দেবেই না, তাহলে থানার বড়বাবুকে খবর দেওয়া হোক। যা ব্যবস্থা নেওয়ার উনি নেবেন। বলছি 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 তোমরা কেউ পুলিশে খবর দিও না, আমি বলছি। আমি তো নিশ্চিত পুরোহিত মশাইকে তো তুই খুন করেছিস, আর চাঁদনি। হ্যাঁ হ্যাঁ, ওকেও আমি খুন করেছি, কিন্তু আমি ওকে মারতে চাইনি। আমি এখনই সব গ্রামবাসীদের বলবো, তুই আমার বাবাকে মেরেছিস, তুই মেরেছিস আমার বাবাকে। সেই সুযোগ আমি তোকে দেব না। তোর বাপকে মেরেছি, এবার তুইও মরবি। সে চাঁদনির নিথর দেহ কাঁধে চাপিয়ে নিয়ে যায় পাশের জঙ্গলে।
সেখানে মাটি খুঁড়ে চাপা দেয় মৃতদেহ। আর তারপরেই আমার মাথায় খেলে যায় একটা বুদ্ধি। সেই রাতে যখন সবাই ব্যস্ত, তখন গ্রামের মন্দিরে কালী মায়ের সব সোনা আমি নিজেই চুরি করি। আর ছুরিটা আমি জানলা দিয়ে ফেলে দিই সোমের ঘরে। আর তারপর আমি নিজেই পুলিশ নিয়ে সোমের বাড়িতে। তুই আমার জীবনটা পুড়িয়ে ছারখার করে দিয়েছিস। চাঁদনি আমার ছিল, তুই ওকে মেরে ফেলেছিস। আমার গায়ে মিথ্যে খুনির তকমা দিলি। আজ আমি তোর রক্তে আমার অপমান আর আমার চাঁদনির মৃত্যুর বদলা নেব। না সোম, না, থামো। আইন হাতে তুলে নিও না। আমাদের অপরাধীর শাস্তি দেবে আদালতই। সোম, আদালতই শাস্তি দেবে। আমি অন্যায় করেছি, আমি পাপী, কিন্তু কিন্তু দয়া করে তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমাকে ক্ষমা করে দে। থামো থামো, অস্ত্র নামাও সোম। অপরাধীর বিচার হবে আইনের পথে। এই কাপুরুষের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। ওর সাজা আইন ঠিক করবে। অভিযোগ প্রমাণিত, তাই ফাঁসির দাবি উঠবেই। আদালতের রায়ে নির্দিষ্ট হলো যে বিশ্বম্ভরের সমস্ত সম্পদ গ্রামের অনাথ শিশুদের জন্য দান করা হবে, আর তার ভাগ্য লিখিত হল মৃত্যুদণ্ডের রায়। অনেক দিনের কষ্ট, বেদনা আর অপেক্ষার পর আজ সে পেল যেন মুক্তির আস্বাদ। আজ তুমি মুক্ত চাঁদনি, যেখানেই থেকো ভালো থেকো। সোম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দেখে দূর আকাশে উড়াল দেয় সেই সাদা কাক। এভাবেই শেষ হয় এক প্রেমের গল্প, যেখানে ভালোবাসার শক্তি জয় করে সমস্ত অস্পষ্টতাকে। মৃত্যু পর্যন্ত থেকে যায় এক অটুট বন্ধন।